আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে 1886 সালের এই দিনে 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকরা। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে কাগজে কলমে অধিকার প্রতিষ্ঠিত হলেও আজও বঞ্চনার শিকার শ্রমিকরা। দেশের 89% শ্রমিকের নেই কোনো বেতন কাঠামো, নেই নির্ধারিত শ্রম ঘণ্টাও। শ্রমিকরা বলছেন যে ঘাম ঝরে সে দাম পান না তারা। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মাত্র 12 বছর বয়সে বাবা মা হারানো সাথী বেগমের সংগ্রামের সাক্ষী এই আমিনবাজার ঘাট। দুই বোনকে বড় করতে সাথীর বিরামহীন যুদ্ধ, তারপর তুরাগের জল গড়িয়েছে ঢের। শুধু সাথীর সংগ্রামের গল্পটা বদলায়নি। 3 সন্তান রেখে সাথীকে ছেড়ে গেছে স্বামীও, তাই সন্তানদের দুমুঠো ভাত জোগাড়ে নিরন্তর ছুটে চলা তার। 3টা পোলাপান নিয়ে অনেক কষ্ট করে চলি। সারাদিন যদি 500 টাকা কামাই করি, বাজারে গেলে 500 টাকা কিছুই হয় না। আমরা এখন খামই না, ঘর ভাড়াই দিমু না, পোলাপানের খরচ পাতি করবো। আমিনবাজার ঘাটের শ্রমিকদের গল্পগুলো ভিন্ন হলেও শ্রমের ন্যায্য মজুরি না পাওয়ার হিসেবটা অভিন্নই। বহুত কষ্ট করি আমরা। কোনোদিন 10টায় 20 টাকা দেয়, কোনোদিন 8টায় দেয়, কোনোদিন 9টায় দেয়। ওরা যা বলবো আমাকে তাই করানো। নিজের শরীরের ইউজতে 300 করে পারি, 400 করে পারি, আমরা এমন দিন আছে 500 করে পারি, ঠিক নাই তো। আইএলওর তথ্য বলছে দেশে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে 89% শ্রমিক, যাদের নেই কোনো নিয়োগপত্র, নেই নির্ধারিত মজুরি কিংবা শ্রমঘণ্টা, দৃশ্যমান নয় সরকারি উদ্যোগও। এদিকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে 2025 সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম নিরসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ থাকলেও বিবিএসের সবশেষ প্রতিবেদন বলছে দেশে এখনও শ্রমজীবী শিশুর সংখ্যা 35 লাখেরও বেশি। দেশের বিদ্যমান আইনে শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ হলেও আসলে অভাব তো আর আইন দিয়ে আটকানো যায় না। এসব শিশুরা এমন ঝুঁকিপূর্ণ কাজ করছেন শুধুমাত্র পেটের ক্ষুধা নিবারণ আর পরিবারকে একটু আর্থিক সহযোগিতার জন্য। সংসার অভাব অনেক, বাবারও অসুস্থ, অনেক শরীর ভালো না, কাম কাজ করতে পারে না। ঘরে ভাত থেকে না, অনেক সংসার অভাব, তাই জন্য কামে। শিশুশ্রম বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এমন মত সংশ্লিষ্টদের। এটি একটি জাতীয় অগ্রাধিকার, কিন্তু এই জাতীয় অগ্রাধিকার বিচ্ছিন্নভাবে বাস্তবায়ন করা যাবে না। বয়স্কদের আয় নিরাপত্তা এবং ন্যায্য মজুরি, যার মাধ্যমে তারা পরিবারকে একটি শোভন জীবন দিতে পারে, শিশুদের শিক্ষা সহ, এবং শিশুদের জন্য যথাযথ উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করে, আর পাশাপাশি আইনের প্রয়োগ। বিশেষজ্ঞরা বলছেন উন্নত দেশ গড়ার যে লক্ষ্যে হাঁটছে বাংলাদেশ, তা অর্জনে বড় অন্তরায় এই শ্রম বৈষম্য। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ইসরায়েল বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের পুলিশ যা করেছে তাতে তাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন জাগে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের উচিত আয়নায় নিজেদের চেহারা দেখা। যুক্তরাষ্ট্রে নিরীহ বাঙালি হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে এক শ্রেণীর বুদ্ধিজীবী অপপ্রচার চালাচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। গত 15 বছরে সরকারের উন্নয়ন এবং সাফল্যের চিত্র তুলে ধরেন। সেই সাথে সরকার বিরোধী কার্যক্রমের কড়া সমালোচনা করেন সরকার প্রধান। যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম, অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? যারা যাই কিছু বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এ সময় বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের মুখে নির্বাচন এবং গণতন্ত্রের কথা শোভা পায় না।
যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি, এবং দেশান্তরী অবৈধভাবে হত্যাকুশ ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী তাদের পকেট থেকে বের হওয়া যে রাজনৈতিক দল, তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, ভোটের অধিকারের কথা শুনতে হয়। যারা হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী ছাত্র শিক্ষক বিক্ষোভ প্রতিহত করতে সেদেশের পুলিশের নির্যাতনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী এবং সম্প্রতি কয়েকজন বাঙালি খুনের ঘটনার প্রতিবাদ জানান তিনি। প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে। তাদের হাতে লাঠিও ছিল না, আগুনও ছিল না, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে মারমুখীও ছিল না। তারপরেও আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে, ওদেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না, এটাই হচ্ছে বাস্তব কথা। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে। প্রচণ্ড তাপপ্রবাহে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে উল্লেখ করে সাবধানে এবং নিরাপদে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই গরমে মানুষ অতিষ্ঠ। আমি সবাইকে, দেশবাসীকে এটুকু বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে। জীবন জীবিকা তো চলবে, এটা তো থেমে থাকবে না। তারপরেও সবাইকে প্রচুর পানি খেতে হবে এবং নিজেরা একটু সাবধানে থাকতে হবে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। তবে একটি বিষয় আবার ভালো দিক, এই গরমের কারণে হিমালয় বরফ গলছে, তাতে আমাদের তিস্তা নদীর পানি সাধারণভাবে এই সময় যে পরিমাণ থাকে তার দ্বিগুণ পানি আছে নদীতে। কিন্তু ওই বরফ গলা নদী, যে কটা নদী আমাদের বরফ গলা নদী, সব নদীতে কিন্তু পানির প্রবাহটা বেড়ে গেছে। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে উল্লেখ করে সরকার প্রধান বলেন 2041 সালের মধ্যে দেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরতে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বলা হয়, বৃহস্পতিবার সকাল 10টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে 29 এপ্রিল সোমবার সকালে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে গত 24 এপ্রিল ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা। শারীরিক পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য আজ সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রীকে। এর আগে 1 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা শুধু এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রাই নয়, গেল 3 দশকের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যে কিছুটা আশার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে মোট 10 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বৈশাখের খরতাপে পুড়ছে প্রকৃতি, সড়কে কমে গেছে সাধারণের চলাচল, হ্রাস পাচ্ছে মানুষের কর্মক্ষমতা, অচল হয়ে পড়েছে জীবনযাত্রা। প্রকৃতির এমন বিরূপ আচরণে সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া সাধারণ মানুষ। গরমে কাজ টাজ করতে খুব সমস্যা হচ্ছে। গরমে আমাদের কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। আল্লাহ পাক যদি একটু বৃষ্টি মিষ্টি দিত তাহলে হয়তো আমার ঠান্ডায় সকালে কাজ করতে পারতাম। সকালে তার রোডের অবস্থা যে অবস্থা, রোডবান তাকালেও রোদের ঝাপসা একটা মুখ জ্বলছে। একদিকে অনাবৃষ্টি, অন্যদিকে টানা তাপপ্রবাহ, যার ফলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ দিয়ে উঠছে না পানি, কৃষি জমিতে দেয়া যাচ্ছে না সেচ। এমন সংকটে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। 10 থেকে 15 দিন যাবৎ এই টিউবওয়েলের পানি লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে এই টিউবওয়েলের থেকে কোনো পানি
আমরা তুলতে পারছি না। খুবই কষ্ট খাওয়ার পানির জন্য। ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে, খাওয়ার পানি। আর অন্যান্য কাজের পানি এই নদী থেকে নেওয়া লাগে। আমাদের রান্না বান্নার কাজের অসুবিধা হচ্ছে, পানির দরকার। আমরা তাই পানির জন্য খুবই কষ্ট করছি। আমাদের অনেক দূরে নদী, নদীতে যেতে হচ্ছে গোসল করতে, কাপড় চোপড় ধুতে। আমরা খুব কষ্টের মাধ্যমে আছি। দিনে তো কারেন্ট থাকে না বললেই চলে। দিনের অর্ধেক সময় কারেন্ট থাকে না, মানে 5 মিনিট 10 মিনিট থাকে। মানে শহরে এরকম কারেন্ট যেতে আমরা এই বছরটাই দেখেছি, আর কখনো দেখি না। গ্রামে কারেন্ট যায় ঠিক আছে। এদিকে দেশব্যাপী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 2 মে থেকে হতে পারে বৃষ্টি, যা অব্যাহত থাকবে 10 তারিখ পর্যন্ত। তবে আমরা ধারণা করছি যে 2 তারিখ থেকে যেহেতু আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে হয়তো বা 4 তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে 4 এবং 5 তারিখের দিকে। ওইটা যখন হবে আমরা ধারণা করতে পারি যে সেটা বা সারা দেশ থেকে হিটওয়েভটা চলে যেতে পারে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার পাশাপাশি খাবার গ্রহণে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। কাচে ঘেরা বহুতল ভবন আর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের উপর নির্ভরতা নগরে বাড়াচ্ছে উষ্ণতা। ব্যক্তি পর্যায়ে আবাসন নির্মাণকারীরা নীতিমালা না মেনে সর্বনাশ ডাকছে রাজধানীর। এই অবস্থায় ইমারত নির্মাণ বিধিমালায় পরিবর্তন আনতে চায় রাজুক। নগরীর বেহাল দশার জন্য উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের 8ম পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। আকাশ থেকে এ শহরের যেদিকে চোখ যায় সেখানেই সুবিশাল সব অট্টালিকা, তার মাঝে কয়েক টুকরো সবুজ। কয়েক দশকের মধ্যে এই ঢাকার চিত্র অনেকটাই পাল্টে গেছে। এই যেমন বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে এসব এলাকার জলাশয় আর বনভূমির জায়গায় এখন কয়েক লাখ মানুষের আবাসস্থল। আবার উন্নয়ন প্রকল্পে কাটা পড়েছে রাজধানীর আনোয়ারা পার্ক সহ নগরীর অনেক এলাকা। শহরে বেড়েছে কাচে ঘেরা বহুতল ভবনের সংখ্যা। এসব কাচে সূর্যের তাপ শোষণ করে বাড়াচ্ছে গরম অনুভূতি আর বাড়ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের উপর নির্ভরতা। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালা বলছে ভবন নির্মাণের ক্ষেত্রে মোট জায়গার কমপক্ষে 20% সবুজায়ন রাখা বাধ্যতামূলক। তবে এই নিয়ম মানছে না অধিকাংশ ভবন মালিক। আগ্রাসন থামাতে তৎপরতাও নেই রাজুকের। আর কাচের তৈরি ভবন নির্মাণ ঠেকাতে আইনও নেই এই সংস্থাটির। আর এই সুযোগেই বছরে গড়ে 8 থেকে 10 হাজার ভবন নির্মাণের অনুমতি পাচ্ছে মালিকরা। বর্তমান যে আমাদের যে বিএনবিসি রয়েছে বা ইমারত নির্মাণ বিধিমালা রয়েছে, সেখানে কাজ ঘেরা ভবনকে আইনসঙ্গতভাবে আটকানোর সুযোগ নেই। 2008-এ সেখানে ম্যান্ডেটরি বা সকবল গ্রিন এর পরিমাণটা আসলে শতভাগ পরিবেশ সম্মত ছিল না। সেজন্য আমরা নতুন রিভাইজ ডেপে সেটাকে সংশোধন করা হয়েছে। আর ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করি যে বিভিন্ন পেশাজীবী সংগঠনের যদি আমরা মতামত পাই, সেই মতামতগুলি সন্নিবেশিত করে যৌক্তিক মতামত অ্যাকোমোডেট করে আশা করি যে শীঘ্রই এটা গেজেট আকারে সরকার পাবলিশ করবে। দেরিতে হলেও ভবন নির্মাণ বিধিমালা সংশোধনের চিন্তাকে স্বাগত জানিয়েছে নগর বিশেষজ্ঞরা। তবে শহর বাঁচাতে আইনের যথাযথ প্রয়োগ চান তারা। 2008-এর বিধিমালাটা ঢাকা শহরের জন্য অনেক কুফল বয়ে নিয়ে এসেছে। নগরায়ণ হয়ে আমরা নাগরিক হলাম, সভ্য হলাম, আধুনিক হলাম, অথচ এই আধুনিক ভবনে ঢাকা শহরের ক্ষেত্রে আমরা দেখছি প্লটের 100% জায়গা কনক্রিটে আচ্ছাদন করে দিয়েছি। এখন রাজুক এত বছর পরে ভুলটা স্বীকার করেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। এখনও সময় আছে যে ঢাকা শহরে এখনও যে প্লট ফাঁকা আছে কিংবা যে এলাকাগুলো নতুন বর্ধিত নগর এলাকা আছে সেখানেও কিন্তু আমরা ড্যামেজটাকে কমাতে পারি যদি ইমারত নির্মাণ বিধিমালাটাকে আমরা সেই অর্থে পরিকল্পিত উপায়ে আমরা সংশোধন করতে পারি। গত কয়েক বছরে বিশ্বে যেখানে গড় তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস, সেখানে ঢাকায় বেড়েছে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত। ঢাকায় বসবাসকারীর সংখ্যাও ঠেকেছে 2 কোটিতে। মহানগরী ঢাকায় যে পরিমাণ অবকাঠামো রয়েছে সে তুলনায় সর্বোচ্চ 1 কোটি মানুষের বসবাস হতে পারে এই মেগা সিটিতে। এছাড়াও নিয়মনীতি তোয়াক্কা না করে যত্রতত্র বহুতল ভবন নির্মাণ এই শহরের বাতাসকে করে তুলেছে উষ্ণ আর অসহনীয়।
এ সমস্যা থেকে সমাধানে বিশেষজ্ঞরা বলছেন সরকারি সংস্থাগুলোর তৎপরতা বাড়ানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে সাধারণ মানুষের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষক সমিতির আন্দোলনের কারণে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আবাসিক হলগুলো বন্ধ থাকবে। বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয় চলমান সংকট সমাধানে আলাপ আলোচনা করে শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে এবং 28 এপ্রিলের ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হবে। সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আশঙ্কা করা হচ্ছে আবাসিক হলগুলোতে অস্ত্র ঢুকছে, শিক্ষার্থীদের টাকা দেয়া হচ্ছে। অন্যদিকে শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মেহেদী হাসান হুঁশিয়ারি করেন, ক্যাম্পাস থেকে বের হবেন না শিক্ষক শিক্ষার্থীরা। বলেন, উপাচার্য নিজেকে বাঁচাতে ক্যাম্পাস থেকে পালিয়ে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করার ব্যবস্থা করেছেন। ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর নিয়ে আর অনুসন্ধান চলবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সিআইডি চাইলে স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারবে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই সংক্রান্ত রুল খারিজ করে এই আদেশ দেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় 2022 সালে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আমলে নিয়ে সেই বছরের 4 ডিসেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাটের ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না মর্মে স্বপ্রণোদিত রুল জারি করে হাইকোর্ট। একই সাথে দুদকসহ সংশ্লিষ্টদের তদন্ত করার নির্দেশ দেয় আদালত, যা পরে আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। আপিলে সেই রুল সরাসরি খারিজ হয়। মঙ্গলবার হাইকোর্টও তাদের রুল খারিজ করে দেয়। প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউ এজে যে সংবাদ ছাপা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল, যেটার সাথে এস আলম সাহেব অথবা তার গ্রুপের কোনো সম্পর্ক ছিল না এবং এই শুধুমাত্র এই প্রতিষ্ঠানকে এবং সেই প্রতিষ্ঠানের সাথে যেসব প্রতিষ্ঠান যুক্ত আছে সেগুলোকে হেয় প্রতিপন্ন করার, ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যেই এই সব পত্রিকাগুলো এই নিউজগুলো ছাপিয়েছিল। দুদকের আইনজীবী বলছেন, রুল খারিজ হলেও ঋণ জালিয়াতির বিষয়টি অবশ্যই তদন্ত করতে হবে। যেহেতু সুমুটু রুল উনি ওনার রুল খারিজ করে দিয়েছেন, সেটা আমাদের বলার কিছু নয়। তো আদালত আবার এটাও বলে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে দুদক চাইলে, বিএফআইউ সিআইডি চাইলে এটা অনুসন্ধান করতে পারে। আমি মনে করি তো দুদককে অবশ্যই অনুসন্ধান করা উচিত, কারণ এটা লন্ডারিং, এমবেজলমেন্ট, মানি লন্ডারিং সবকিছু দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ। ভুয়া ঠিকানা ও কাগজে কোম্পানি সহ 8টি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন উপায়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় 7,000 কোটি টাকা তুলে নেওয়া হয় 2022 সালে। তার মধ্যে সবচেয়ে বেশি ঋণ জালিয়াতি হয় নভেম্বর মাসে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাড়ল জ্বালানি তেল ও গ্যাসের দাম। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম লিটারে 2.5 টাকা বাড়ানো হয়েছে। এই দাম গত রাত 12টা থেকেই কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা বাড়িয়ে 107 টাকা নির্ধারণ করা হয়েছে, আর 2.5 টাকা বাড়িয়ে পেট্রোলের লিটার 124 টাকা 50 পয়সা এবং অকটেন 128 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে জ্বালানি তেলের এই মূল্য সমন্বয় করার কথা বলা হয়েছে। এদিকে গ্যাস খাতে ভর্তুকি সীমিত রাখার লক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত গ্যাসের মূল্য 1.25 টাকা বাড়িয়ে প্রতি ঘনমিটার 15.5 টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সাথে বেড়েছে শিল্প কারখানার ব্যবহৃত গ্যাসের মূল্য। এই গ্যাসের দামও প্রতি ঘনমিটারে 1.25 টাকা বাড়িয়ে 31.5 করে প্রজ্ঞাপন জারি করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। গ্যাসের নতুন দাম চলতি মাস থেকে কার্যকর হবে, তবে বাসা বাড়ি সহ অন্যান্য শ্রেণীতে গ্যাসের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন 20 বাংলাদেশি নারী ও শিশু। এ সময় নোম্যান্স ল্যান্ডে বিজিবি, বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে 6 জন নারী ও 14 জন শিশু। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায়। পুলিশ জানায়, ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে তারা কলকাতায় যায়।
পরে সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। বিভিন্ন মেয়াদে সাজা শেষে পশ্চিমবঙ্গের সেফ হোমের হেফাজতে ছিল তারা। পরে দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, স্কুল ছুটির বিষয়টি নির্বাহী বিভাগের এখতিয়ার, তবে সর্বোচ্চ আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকেই কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, আপিল করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে আদালতের নির্দেশনার কপি হাতে না পাওয়ায় এখনও আপিল করা যায়নি। মন্ত্রী বলেন, নির্বাহী বিভাগের দৃষ্টিতে এটি পরিচালনাগত বিষয়, তাই এই বিষয়ে স্বপ্রণোদিত হয়ে আদালতের সিদ্ধান্ত এলে মন্ত্রণালয় কিছু সমস্যার সম্মুখীন হয়। প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেবাস সম্পন্ন করার জন্য যতদিন দরকার শনিবারে স্কুল খোলা থাকবে। প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয় সহ বিভিন্ন ছুটির কারণে সৃষ্ট লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস ও পরীক্ষা চালুর সিদ্ধান্ত আসতে পারে বলে জানান মন্ত্রী। আদেশের কপি আমাদের হাতে আসেনি। আমরা এই বিষয়টা নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সাথে আলোচনা করেছি এবং পূর্ববর্তী নজির সেটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন আদেশ বহাল থাকে ততক্ষণ যদি সেটা অবগত হয় নির্বাহী বিভাগ, সেটাই তারা সম্মান প্রদর্শনপূর্বক সেটাই মেনে চলে। অর্থাৎ আদালতের যে অন্তর্বর্তীকালীন আদেশ সেটা যদি বহাল থাকে সেটা মেনে চলতে আমরা নির্বাহী বিভাগ আইনের শাসনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল, আমরা সেটা মেনে চলতে বাধ্য। কোনো কারখানায় 15% শ্রমিক সম্মতি দিলেই সেখানে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে, এমন বিধান রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইএলওর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমন তথ্য জানিয়েছেন তিনি। আগামী 12 মে আইনটি সম্পন্ন করার জন্য একটি সভার আয়োজন করার কথা জানান মন্ত্রী। বলেন, এখানে দর কষাকষির কোনো বিষয় নেই, আমাদের শ্রম আইন সংশোধন করা হয়েছে। মন্ত্রী বলেন, আইএলওর প্রতিনিধির চাওয়ার সাথে বাংলাদেশের কোনো মৌলিক পার্থক্য নেই। শ্রমিকদের অধিকার যাতে রক্ষা হয় সেই চেষ্টা সবসময় করবে সরকার। মন্ত্রী বলেন, আইনটি গত পার্লামেন্টে সংশোধিত হয়েছিল এবং পরে রাষ্ট্রপতির কাছে গেছে। আইনটিতে কিছু ত্রুটি বিচ্যুতি থাকার পরে ফেরত আনা হয়েছিল। সকল ফ্যাক্টরির জন্য এই 15% থ্রেশহোল্ড, মানে 15% শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে। সেই প্রস্তাবটা আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করছি। 15%ই তারা এখন রাজি হয়েছে, কারণ আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি এখন 15% হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য 10%-এ যাওয়া, সেটা ধীরে আমরা যাব। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।